দর্পণ, বিনোদন সবার জন্য। টিপস 31 এর পক্ষ থেকে আমি পৌলমী আজকে এসবি সিনহার সোলো এক্সিবিশন কিউরেটেড বাই কল্যাণী সিনহা। ছোট্ট করে আগে কিউরেটরের একটা পরিচয় দিই, যিনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং কুচি আর্ট গ্যালারি কর্ণধার এবং বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী। এসবি সিনহা আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন অনেক বিশিষ্ট গুণীজন মানুষ। এসবি সিনহাকে সবাই চেনেন একজন চিত্রশিল্পী, অধ্যাপক, অধ্যক্ষ এবং লেখক। বিশিষ্ট শিল্পী বা বিশিষ্ট অতিথি হিসাবে এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা যাকে পেয়েছি, জগৎ সরকার, ফর্মার এমপি, রিটায়ার্ড IAS, সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। নমস্কার, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থিত আছেন নিরুপম সাহা, পেন্টার এবং এসবি সিনহার খুব কাছের ছাত্র। উপস্থিত আছেন নিরুপমা সাহারয় আর আরেকজন সৌরভ ভট্টাচার্য, পেন্টার এবং স্যারের ছাত্র। এবার স্বপন কুমার সাহা, ইন্ডিয়ান আর্ট কলেজের প্রফেসর এবং স্যারের ছাত্র। স্যার, পরবর্তী পর্যায়ে চলে যাই আমরা। অতিথি বরণের মাধ্যমে আমরা পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। স্যার জগৎ সরকারকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করছেন কল্যাণী সিনহা। গ্যালারির পক্ষ থেকে শাল দিয়ে বরণ করে নিচ্ছেন নিরুপমা সাহারায়। একটু স্যারের সম্পর্কে আমরা কিছু শুনে নিই। জানার মধ্যেও জানা আমাদের বাকি থেকে যায়। আর সত্যিকারের কথা বলতে কি, মানে এত বিনয়ী একজন মানুষ, এত মানে গুণী এবং বিনয়ী মানুষ, সত্যিকারের বলে না যে বোধহয় জ্ঞান, বোধহয় নম্রতার একটা পরিভাষা বা এই ধরনের কিছু, সেটা বোধহয় এসবি সিনহাকে না দেখলে বোঝা যায় না। অবনীন্দ্রনাথ গভর্নমেন্ট আর্ট কলেজের উপাধ্যক্ষ ছিলেন 1906 সাল থেকে। অবনীন্দ্রনাথ গভর্নমেন্ট আর্ট কলেজ লন্ডন তত্ত্ব বিষয়ে তার বই বাগেশ্বরী শিল্পী প্রবন্ধ। 100 বছর পর ওই কলেজের অধ্যাপক ডক্টর সুবিমলেন্দু বিকাশ সিনহার নন্দকুঞ্জ তত্ত্ব বিষয়ে নন্দন তত্ত্বের আলোকে আধুনিক চিত্রকলা বইটি প্রকাশিত হয় 2005 সালে। এর মধ্যবর্তী সময়ে ওই কলেজের শিক্ষকদের মধ্যে যারা শিল্প সংক্রান্ত বই লিখেছেন, তারা কেউই এই বিষয়ের ওপরে কোনো বই লেখেননি। রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন গভর্নমেন্ট আর্ট কলেজ দ্বারা বইটি সরকারি গ্রন্থাগারগুলিতে সংরক্ষণের জন্য অনুমোদন প্রাপ্ত। যারা গভর্নমেন্ট আর্ট কলেজে পড়াশোনা করে ওই কলেজেরই অধ্যাপনা করেছেন, তাদের মধ্যে ডক্টর সুবিমলেন্দু বিকাশ সিনহা ওই কলেজের ইতিহাসে প্রথম PhD সহ অধ্যাপক। উভয় গভর্নমেন্ট আর্ট কলেজ এবং ইন্ডিয়ান আর্ট কলেজের ইতিহাসে অধ্যাপকদের মধ্যে এসবি সিনহাই প্রথম, এখনো পর্যন্ত একমাত্র UGC এমিরেটস অধ্যাপক। অর্থাৎ বিজ্ঞপ্তি অনুসারে ভারতবর্ষে এমিরেটস অধ্যাপক তারাই যাদের এমিরেটস ফেলোশিপ দিয়ে সম্মানিত করেছে, যাদের জাতীয় অধ্যাপকও বলা হয়।
সারা ভারতবর্ষের শিল্পীদের মধ্যে এসবি সিনহা এখনো পর্যন্ত একমাত্র যিনি উচ্চশিক্ষা ক্ষেত্রে ইন্দো-হাঙ্গেরিয়ান এডুকেশনাল এক্সচেঞ্জ প্রোগ্রাম ফেলোশিপ এর আন্ডারে নির্বাচিত হয়েছেন। এই বিষয়ে বুদাপেস্ট এবং হাঙ্গেরিয়ান ইউনিভার্সিটির ফাইন আর্টসে তার গবেষণার বিষয় ছিল পাশ্চাত্য শিল্প এবং সমাজতান্ত্রিক বাস্তবতার উপর চিত্রশিল্পের প্রভাব দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে শিল্পকলা শিক্ষার ক্ষেত্রে দুইটি মহাবিদ্যালয়, গভর্নমেন্ট আর্ট কলেজ এবং ইন্ডিয়ান আর্ট কলেজ সরকারের পৃষ্ঠপোষকতায় এসবি সিনহা হলেন প্রথম অধ্যক্ষ যিনি ইউজিসির নির্বাচিত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সমস্ত যোগ্যতার মান পরিপূরণ করে নির্বাচিত হয়েছেন। এখনো পর্যন্ত গভর্নমেন্ট আর্ট কলেজ যারা অধ্যাপনা করেন তাদের জন্য ম্যাট্রিকুলেশন বা সমতুল্য মানের শিক্ষাগত যোগ্যতা মাপকাঠিতে বাধা আছে, অথচ সেখানে ছাত্রদের ভর্তির জন্য দরকার হয় এইচএস পাস, লেকচারার পদের জন্য দরকার হয় কম করে স্নাতকোত্তর ডিগ্রি। কিন্তু সেদিক থেকে এসবি সিনহা অনেকটাই এগিয়ে, এবং আমরা আশা করছি যে এই এত উচ্চমানের একজন শিক্ষক যিনি ছাত্রদের একজন এগিয়ে শিল্পীদের এগিয়ে চলার অন্যতম অনুপ্রেরণা। 1988 সালে তার আঁকা 45 ফিট মুরাল ইভলিউশন অফ ইন্ডিয়ান মিউজিক আজ পর্যন্ত ইতিহাসের দীর্ঘতম তৈলচিত্র। এটি প্রদর্শিত হয়েছিল 1988 সালে একাডেমি অফ ফাইন আর্টসের নিউ সাউথ গ্যালারিতে। বিশ্ববিখ্যাত লন্ডন তত্ত্ববিদ ডক্টর সুধীর কুমার নন্দীর তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত ইন্ডিয়ান সোসাইটি ফর আর্ট অ্যান্ড অ্যাস্থেটিক্স ভারতবর্ষে নন্দন তত্ত্ব বিষয় নিয়ে একমাত্র প্রতিষ্ঠান যেখানে এসবি সিনহা প্রথম সচিব এবং প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে একাধারে নন্দন তত্ত্বের বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন। অন্য আরেকদিকে ভারতীয় ঐতিহ্য এবং জয়পুর ফ্রেস্কো পদ্ধতির বিষয়ে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। বর্তমানে সারা বিশ্বে যেখানে পোস্ট মডার্ন ভাবনায় উদ্ভ্রান্ত, সেখানে তিনি রেখার অন্যতম বৈচিত্র্যময় ভাব প্রকাশ ও সম্ভাবনা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে যাচ্ছেন নিরন্তর। ছবি আঁকার ক্ষেত্রেও তার রেখা এক অনুপম এবং স্বতন্ত্র বৈশিষ্ট্য দান করেছে, যা সত্যিই ব্যঞ্জনাময় এবং শিল্পরসিকদের হৃদয় স্পর্শ করে গেছে। তার লেখা বিশিষ্ট বইগুলো হল নন্দন তত্ত্বের আলোকে আধুনিক চিত্রকলা, মুক্ত মনে রেখা ও লেখা, সৃষ্টির অন্তরালে সৃজনী এবং শান্তিনিকেতনে একটি মুরাল ইত্যাদি। শিল্প রসিক ও পাঠক মহলে প্রত্যেকটা বই বিশেষ সাড়া ফেলেছে এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে এই বইগুলো বিশেষভাবে সহায়ক বলে আগামী দিনে নিশ্চয়ই দিশা দেখাবে বলে আমরা আশা রাখছি। ধন্যবাদ। বৈচিত্র্যময় লাইন নিয়ে আজকের এক্সিবিশন হোয়াটসঅ্যাপ লাইন, তো সেটা আমরা এক্সিবিশনটা দেখলেই বুঝতে পারছি যেটা সমস্ত লাইন নিয়ে এক্সপেরিমেন্ট এবং মডার্ন চিন্তাভাবনাকে অতিক্রম করে। এরপরে আমাদের পরবর্তী পর্যায়ে আমরা পরবর্তী পর্যায়ে এটা কি আমি যাওয়ার সময় দিলাম নাকি? এটা আমার রিসার্চ পেপার, আমি আকার ছাপা হয়েছে। এটা রামমোহন ফাউন্ডেশন লাইব্রেরি। আজকে আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধন হবে। আমরা তৈরি পরিচালনা নয়, আমরা যদি যেহেতু আজকে ছোট্ট রবীন্দ্রসঙ্গীতের সাথে সাথে যদি এটা হতেই পারে, তাহলে তো খুবই ভালো হয়। তো সেটা আমরা কি একটু অনুরোধ রাখতে পারি? একেবারে
হ্যাঁ, এটা সঙ্গে সঙ্গে গানটা হতে থাকে, স্যার ওখানে আসবেন, এটা হতে পারে কি? তাহলে আমরা একটু আচ্ছা স্যার, বিশিষ্ট ব্যক্তি জগন সরকারের হাত ধরে আমাদের ক্যানভাসের উন্মোচন। পর্দা উন্মোচন। হ্যাঁ, এক সাইড করে ব্যাক সাইড পিছন থেকে স্যারের মধ্যে তারপরে আমরা যাব আপনারা কিছু করতেন তারপর আমি আপনি একটা ডাক দিয়ে দিন না। আমাদের একটা স্মৃতি হয়ে থাকবে। নাম লিখে দিন না, একটা কিছু আপনি নাম নাম নয়, কিছু একটা বয়সে তো সৎকল্পা দেখেছেন? আপনি এটা মেকআপ করবেন। জ দেখতে গিয়ে হয় তোমার মেলে সত্য দৃষ্টি, তবু তোমার চোখ দিয়ে আমার সত্য প্রথম করেছ সৃষ্টি, তবু তোমার চোখ দিয়ে তোমায় প্রণাম, তোমায় প্রণাম, তোমায় প্রণাম শতবার, তবু তোমার চোখ দিয়ে মেলে সত্য দৃষ্টি, প্রভু তোমার চোখ দিয়ে হলো লেখা, আমি বিমল জ্যোতির লেখায়, আমি হলো লেখা, আমি বিমল জ্যোতির রেখায়, আমি নবীন শ্যামল মেঘে প্রথম প্রসাদ বৃষ্টি, আমি নবীন শ্যামল মেঘে প্রথম প্রসাদ বৃষ্টি, তোমায় প্রণাম, তোমায় প্রণাম, তোমায় প্রণাম শতবার, তোমার সবাই খাই কিন্তু চিড়ে তৈরি হতো এখন সেখানে মেশিন দিতে বলছে, তাদের প্রফেশন তোমায় প্রণাম, তোমায় প্রণাম শতবার।
অসাধারণ। হ্যাঁ, এটাতে আপনাকে অনুরোধ করবো স্যারের সিগনেচার। ট্র্যাক করুন। অন্য সময় করে আরো একটু স্মার্ট ড্রাই হতো, কিন্তু এটা একবার নতুন, তা সত্ত্বেও গাড়িটা ঠিক হলো না। ভালো মন্দ শুনে সকল মল্লিক। হ্যাঁ, সেটা মানে মেইন যেটা হচ্ছে নেচারে কিন্তু কোনো লাইন নেই, এই হাতটাতে কোনো লাইন নেই। এটা কিন্তু শিল্পীর মৌলিক আবিষ্কার। স্যার সেই আবিষ্কারটাকে নিয়ে আরো বেশি ক্রিয়েটিভ করেছেন, এটা মৌলিক কাজের উপর স্যার রিসার্চ করেছেন। সেজন্য মানে সেইটার জন্য আমার আশা এবং আমি খুব আনন্দ পেয়েছি। আরেকটি স্যারের কথা বলি, স্যারের লেখা আমি আনন্দবাজারে পড়েছি। আমি তখন ওই 2007 বোধহয় গভর্নমেন্ট আর্ট কলেজে একবার আপনার বক্তব্য শুনেছিলাম। সেই সময় হরিমোহন গান্ধী ছিল, তো আরো পরিষ্কার যেটা বললাম। তো ওনার দায়িত্বে ছিল আমাদের কলেজটা, আমি গভর্নমেন্ট কলেজ সব দেখা, হ্যাঁ ওরকম একটা, হ্যাঁ হ্যাঁ ঠিক, হ্যাঁ। তো ওনার একটা দীর্ঘ ঐতিহ্য আছে শিল্পগত ব্যাপার। নীরজ মজুমদার সম্ভবত আপনার দাদু ছিলেন, বা হেমেন মজুমদার, সরি আমি বলি হেমেন মজুমদার। এইটা যেমন দীর্ঘ ঐতিহ্য আছে, এরকম না যে আমি তো কারো হঠাৎ করে শিল্পের সাথে একটা একটু আগে হেব্বারের কথা বলছিলেন। হ্যাঁ না, সেটা সত্যি তো জানুন মানে হাব্বারের কথা বলি, তিনি হচ্ছেন যে আর্ট কলেজে, উনি প্রচন্ড লাইন ঘোরা পোড়া এবং অনেকে মনে করতেন ওর উত্তরসূরি হচ্ছে হুসেন বোধা ওই রেখা বোধা। এইটুকুনি আমার বলার। চলে যাই, আমাদের মূল পর্ব একটা শেষ হয়েছে, কিন্তু এবার যেই উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি, আমরা এবার সবাই ছবি দেখে ছবিকে উপভোগ করি। মনে হয় আরেকটা পর্ব, যেটা মূল পর্ব। আমি কিন্তু চলে যাবো, মানে আমার আবার ওখানে শিক্ষকেরা ডাক। সাথেও জড়িয়ে আছে অনেক বছর, যেটা 2006 অব্দি আমার দায়িত্ব ছিল। কিন্তু গভর্নমেন্ট আর্ট কলেজকে দিতে পারলাম না কেন, আমি শুনলাম যে তাদের বই দিলে তারা অ্যাক্সেশন করে তুলে ছাত্রদের দিতে 1 বছর থাকবে, 5 বছর থাকবে। শুনলাম আমি বিন্ডা একাডেমিকে দিয়েছি প্রায় 200 খানেক বই। এই 200 বই আমি এবং আমার পরিবারের কানেক্টেড মডার্ন আর্ট। আমি যখন প্রায় 4 বছর ছিলাম, সংস্কৃতি সচিব ছিলাম।
প্রতিষ্ঠিত হলো 1830, যতদূর আমার মনে হয়, এদিকে গতিটা 1 বছরের ফল। কয়েকটি সাহেব হরিণের পেছনে দৌড়চ্ছে, হরিণটি একটু উপত্যকায় তাদের নিয়ে গেল, একটা উপত্যকা ধরে হরিণটা উদ্ধার হলো, হরিণের পাল তারা নিয়ে গিয়ে হরিণের পালের পেছনে গিয়ে দিচ্ছে, গুহয় ঢুকে গেছে। সেখানে মশারি জ্বালিয়ে ক্যাপ্টেন উইলিয়াম স্মিথ অবাক হয়ে গেলেন, ছবি চাকু দিয়ে নিজের নামটি লিখে দিয়ে গেলেন। সেই জন্য আমরা বুঝতে পারলাম যার উপর নাম দিয়ে গেলে একটা প্রাইসলেস পেন্টিং উপর নিজের নামটি লিখে দিয়ে। আচ্ছা, এবার ভারতবর্ষে চিত্রকলা কি, কিছু চিত্রশিল্পী ছাড়া আর কারোর পরিচয় ছিল, এদের হলো মাস প্রপাগেশন, তাই না? আমরা তো কেউ দেখি। এখন বলা হয় মিনিয়েচার পেন্টিংসের ওই যে বইগুলো থাকতো, প্রশিক্ষণ থাকবে না, সেখান থেকে আমরা পাচ্ছি। এবার সেগুলো আমার নয়, এবার যার আছে সে আমায় দেখাবে না। অর্থাৎ নাথিং কল পাবলিক আর্ট অ্যাট অল। আচ্ছা, এবার এই যে কাজ শুরু হলো, তার প্রায় 20 বছর পরে ফারগুসন সাহেব গেলেন, দিয়ে পাহাড়ের উপরে উঠে উনি এই গ্রহচিত্রগুলো আঁকলেন। বাট ওনার কনসেন্ট্রেশন ছিল এক্সটার্নাল আর্কিটেক্ট, তার চরিত্রটা কেমন দেখতে পায়, ঠিক আছে? অজন্তা আপনারা গেছেন তো, একদিকে যেরকম চরিত্র পাচ্ছে, একদিকে আমরা এও পাচ্ছি আর্কিটেকচার। তিনি এই দিকটা আর্কিটেকচারের দিকটা দেখে দেখে এরপরে 1860-62 নাগাদ বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি তারা ঠিক কোনো পয়সা তুলে তারা ক্যাপ্টেন গিলকে দায়িত্ব দিলেন। তিনি প্রায় 30-35 জন আর্টিস্টকে নিয়ে পুরো চিত্রগুলোকে কপি বিশাল করে, ইংল্যান্ডে পাঠাতে গিয়ে জাহাজটা ডুবে যায় এবং না জাহাজ ডুবে হয়েছিল। অভিশপ্ত অজন্তা। আচ্ছা, তারপরে হ্যাঁ, আচ্ছা, তার ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে যে ক্যাপ্টেন এরা যখন যাচ্ছে তখন এই গুহর নামগুলো কি আমাদের মেমোরি থেকে মুছে গেছে। অতএব সবচেয়ে পার্শ্ববর্তী গ্রাম, সেই গ্রামের নামে ওই গ্রহগুলোর নাম, গ্রামের নাম ছিল অজন্তা। আচ্ছা, আজকে আমাদের অজন্তা এক সুন্দরী দেবী কিচ্ছু না, একটা গায়ের নাম, আসলে কি ছিল জানি না। হ্যাঁ, আমরা জানি কি নাম ছিল, ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, এই 1860 থেকে প্রায় 9 বছর ভদ্রলোক কাজ করে এতগুলো পেন্টিং নিয়ে তিনি লন্ডনে এক্সিবিশনে গিয়েছেন। 6-7 বছর পরে এক্সিবিশনে 90% অফ দ্য ওয়ার্ক চলে গেছে। বাস, এন্ড অফ অজন্তা। আর অজন্তার ব্যাপারে কেউ জানে না। এখন ওখানে আছে কি লোকে শুনেছে, কানায় বসে আর্টিস্টরা, কিন্তু বাকি সাধারণ মানুষকে জানতো। এরপরে ক্যাপ্টেন গিলকে আবার বলা হলো যে আপনি যান, উনি রাতপুর ওখানে গেলেন, বছরখানে কাজ করতেন, তো ওখানেই মারা গেলেন। এরপরে নতুন আর একটা সিরিজ শুরু হবে, যে সেকেন্ড অ্যাটেম্প্ট হলো 1890-95 নাগাদ আবার। দিস অ্যাটেম্প্ট ওয়াজ অলসো টেকেন টু কেনসিংটন গার্ডেন্স and it was damaged. কিছু পেন্টিং এখনো ভিক্টোরিয়ান অ্যালবার্ট মিউজিয়ামে আছে, আমি দেখেছি, কিন্তু পাবলিকের কাছে কিছুতেই বেরিয়ে আসছে, বেরোতে পারছে না। তখন লেডি হেরিংহ্যাম পৌঁছে গেলেন 1910-11। লেডি হেরিংহ্যাম বলে উৎসাহী ভদ্রমহিলা নিয়ে তিনি তখন বললেন সিস্টার নিবেদিতা। সিস্টার নিবেদিতার একটা গুণ ছিল ওই গায়ের জোরে কাজ করে সবাইকে তুলি করে উনি জোর করে পাঠালেন নন্দলাল বোস আর তাকে অচিত খান। এবার গল্প হলো যে 1911 নাগাদ উনি জগদীশ বোসকে নিয়ে গরুর গাড়ি করে অজন্তার দিকে যাচ্ছিলেন দেখবার জন্য ছোকরা কি করছে। এই দেখলো দাদার পিঠে চেপে দুজনে ফিরে আসছে। তোকে কি হলো? আমরা তো 2 মাস কাটালাম। তোমরা কাটালে তো কোথায় যাচ্ছ? বলে আর এদের এদিকে রান্না করতে জানে না, এরা রান্নায় মারাঠিরা রান্না করতে জানে না, তাকে খাবার দেওয়া। তখন সিস্টার নিবেদিতা ওখানে ওদের জন্য রাঁধুনির ব্যবস্থা করে নিয়ে প্রথম
এই স্কেচগুলো বার করলেন নন্দধর বোস এবং তার প্লট দিয়ে তার এটাকে শুধু স্কেচ হিসেবে রাখলেন না, এটাকেই ভারতীয় শিল্পকলা হিসেবে হ্যাভেলের দৌলতে এটাকে দাঁড় করে দিল যে দিস ইজ ইন্ডিয়ান আর্ট। 100 বছর বাদ আচ্ছা। প্রফেসর এস.বি. সিনহার আর্ট এক্সিবিশনটি দেখতে এলাম। ওনার এখানে একটা সাংঘাতিক নতুনত্ব পেলাম, যেখানে দেখলাম লাইন ড্রয়িং এর সাথে কিছুখানি অ্যাবস্ট্রাকশন মিশিয়ে উনি এক রঙিন চিত্র তুলে ধরেছেন। এগুলো বেসিক্যালি তিনি অয়েলের উপর কাজ করলেও এর মধ্যে দুটো তিনটা আমরা যেগুলোকে বলি পৃথক আর্ট ফর্ম, একটা লাইন ড্রয়িং, একটা কালার রিপ্রেজেন্টেশন, কালার প্যালেট রিপ্রেজেন্টেশন, এগুলোকে সব কটাকে একত্রিত করে এনেছেন। ওনার দীর্ঘ অভিজ্ঞতা আছে সেটাই বোঝা গেল, এবং এক্সিবিশনটা খুব ভালোভাবেই অর্গানাইজ করা হয়েছে। স্যারের ছবি যদি আমাকে বলতে বলা হয়, আমি মনে করি যে স্যার একটা অদ্ভুত একটা লাইন নিয়ে কাজ করেছে। এই লাইনটা কিন্তু শিল্পীর মৌলিক আবিষ্কার, নেচারে কিন্তু কোনো লাইন নেই। এটা একদম শিল্পী নিজের মতো করে একটা নিজস্ব ভাষা তৈরি করেছে যেটা একেবারে মৌলিক। সেটাকে নিয়ে স্যার একটা পোস্ট মডার্ন আউটলুক দেওয়ার চেষ্টা করেছে, সেটা নিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা স্যার করছে। সেই দিক দিয়ে একটা মনে হচ্ছে যে লাইনটা একটা নতুন একটা ডাইমেনশন তৈরি করছে এবং নতুনত্ব তৈরি হচ্ছে, সেটা আমাদের কাছে একটা আনন্দের কারণ। আমি অ্যাকচুয়ালি বর্তমানে হচ্ছে ইন্ডিয়ান আর্ট কলেজে অধ্যাপনা করি পেন্টিং ডিপার্টমেন্টে। স্যার এক সময় আমাদের প্রিন্সিপাল ছিলেন এবং ওনাকে পেয়েছি, এটা আমার সৌভাগ্য। তার আগে স্যার গভর্নমেন্ট আর্ট কলেজের অধ্যাপনা করেছিলেন, সেই সময় আমি গভর্নমেন্ট আর্ট কলেজের ছাত্র, সে সময়ও স্যারকে পেয়েছিলাম। স্যার মূলত হিস্টোপ আর্ট নিয়ে পড়াতেন এবং যেটা স্যারের অন্যতম বৈশিষ্ট্য ছিল পড়াবার, উনি ছবি এঁকে আলোচনা করতেন। সেটা প্রায় কোনো হিস্টোপ আর্টের ক্ষেত্রে আমরা পেতাম না, সেজন্য তার ক্লাসটা আমাদের কাছে একটা অদ্ভুত ভালো লাগতো এবং কোথাও একটা লিঙ্ক পেতাম ছবি আঁকার সাথে ইতিহাসের। যেটা ইতিহাসের অন্যতম সমস্যা হচ্ছে যে ইতিহাসটা পড়ানো হচ্ছে কিন্তু আমরা বুঝতে পারতাম না ওটাকে আমরা বাস্তবের সাথে লিঙ্ক করবো কি করে, ছবি আঁকার সাথে লিঙ্ক করবো কি করে। সেই লিঙ্কটা স্যার অদ্ভুতভাবে ধরাবার চেষ্টা করতেন এবং তার ফলে আমরা একটা খুব বেশ এনজয় করতাম ক্লাসটা। সেটা গভর্নমেন্ট আর্ট কলেজ। ইন্ডিয়ান আর্ট কলেজ যখন এলেন, ইন্ডিয়ান আর্ট কলেজ উনি আমাদের অধ্যক্ষ ছিলেন এবং উনি চেষ্টা করেছিলেন যে কয়েকটা ইনোভেটিভ একটা আইডিয়া ছিল স্যারের ভালো, একটা নির্দিষ্ট বোর্ড করেছিলেন। উনি প্রতি সপ্তাহে বা একটা নির্দিষ্ট দিনে ছবিগুলো চেঞ্জ করতেন, নিজের আঁকা ছবিগুলো লাগাতেন এবং যারা একটু সিনিয়র তাদেরকে অধ্যাপক রুমে মানে অধ্যক্ষ রুমে ডেকে এনে তার পুরোনো কাজগুলো দেখাতেন, উনি কীভাবে কাজ করতেন, কীভাবে একাডেমিক কাজ থেকে আস্তে আস্তে নিজস্ব ভাষার দিকে যাচ্ছেন, যেতে যেতে একটা ভাষা তৈরি হচ্ছে। এই যে পরিবর্তন বা এই যে জার্নি বা একাডেমির যে মানে মিষ্টতা বা বৈশিষ্ট্যগুলো উনি সুন্দর করে বোঝাতে পারতেন এবং আমার মনে অনেকেই সেটা বুঝতো। এই কদিন আগে একজনের সাথে কথা হচ্ছিল, সেও তো বললো স্যারের ওই ব্যাপারটা খুব ভালো লাগতো যে স্যার প্রতি একটা নির্দিষ্ট সময় করে একটা নতুন করে ছবি লাগাতেন, আমরা প্রশ্ন করতাম, স্যার সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিত। এই আর কি, এটা একটা অন্যতম ভালো লক্ষণ, একটা ভালো স্যারের লক্ষণ। এই আজকে যখন প্রফেশনাল ফিল্ডে আসলো একজন এইবার যদি আমরা ভুলে যাই অধ্যাপনা বা শিক্ষা ফিক্ষা, এইবার হচ্ছে তার আর্ট ওয়ার্ল্ডের কি কন্ট্রিবিউশন, এটা হচ্ছে আর্ট ওয়ার্ল্ডের কন্ট্রিবিউশনের কথা বলছেন। এটা নিয়ে কোনো ভুল নেই। এই মুহূর্তে যে কটা কন্টেম্পোরারি আর্টিস্টকে কাউন্ট করা হয় বা মনে করা হয় যে তাদের দ্বারা কিছু ফিলসফিগতভাবে শিক্ষা পেতে পারি বা জানতে পারি বা বুঝতে পারি বা লাইনের কত কায়দা হতে পারে বা কত বৈশিষ্ট্য হতে পারে, তাহলে ডেফিনেটলি ডক্টর সুবিমল বিকাশ সিনহা অগ্রগণ্যই বলা যায় বা অন্যতম শ্রেষ্ঠ বলা যায় এবং সেই অর্থে উনি বেশ প্রতিষ্ঠিত এবং ওনাকে ওভারটেক করে যাওয়া যাবে না। মোদ্দা কথা, ওনাকে বুঝতেই হবে, জানতেই হবে, নাহলে কন্টেম্পোরারি আর্টে টিকে থাকা মুশকিল।
আমার নাম স্বপন কুমার মল্লিক। মনে হয় সবাই চেনে আমাকে। আমি সেই অর্থে 4টে একাডেমি পেয়েছি, তারপরে 2টো গভর্নর অ্যাওয়ার্ড আছে। না আরও অনেক কিছু বলতে পারি, দরকার নেই। আমার বইও আছে, আমি লেখক হিসেবে বেশ নামি, বা জানি না নামি কি না, মুদ্রা কথা লিখি। 6টা কবিতা কাব্যগ্রন্থ আছে, আর হচ্ছে 3টে আর্টের বই আছে। আরেকটি বই ওয়েট করছে, বেশ মানে অ্যাবস্ট্রাক্ট আর্ট কী এবং কেন, তার উপর বেশ মোটাসোটা একটা আকর বই বলা চলে, ওয়েট করছে। হয়তো আশা করছি এই দুর্গাপুজোর পরে বেরিয়ে যাবে। সেটা পরে ওই মানে ওই হিসেবটা দেবো ওনার কাছে। ওনার মেমোরিটা কতটা স্ট্রং সেটা কবিতার সঙ্গে বুঝতে পারবেন। আর কতজনের বাড়ির অ্যাড্রেসটা ওনার মুখস্থ সেটা আপনি মানে কল্পনাই করতে পারবো। আমরা নিজেদের অ্যাড্রেসটাই মনে রাখার জন্য কত নম্বর ছোটদের প্রতি আমার ভালোবাসা জানিয়ে F31কেও ভালোবাসা জানাই। এখন একটি আবৃত্তি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিরচিত কবিতা আমি। আমারই চেতনা রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললাম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললাম সুন্দর সুন্দর হলে সে। তুমি বলবে যে তত্ত্ব কথাই কবির বাড়ি নয়, আমি বলবো সত্য তাই যে কাব্যই আমার অহংকার। মানুষের অহংকার পটে বিশ্বকর্মার বিশ্বসূত্র। তত্ত্বজ্ঞানী জপ করছে নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম তিনি স্বয়ং করছেন সাধনা, মানুষের সীমা নাই, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে ওঠে হলো হাত। মায়ার মন্ত্রে রেখায় রঙে শুকিয়ে দিত, একে বলো না তত্ত্ব আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমি রচনার আসরে, হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন পুরো চন্দ্রটা নিষ্ঠুর, চতুর হাসি তার, মৃত্যু দূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দিবে চরম টান তার সাগরে পথ হতে, মর্তলোকের মহাকালের নতুন খাতায়। পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাস লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন বিশ্ব থেকে ছিনিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো, বিনাহীন সবাই যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে, নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানি, তুমি সুন্দর আমি ভালোবাসি। বিধাতাকে আবার বলবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন। কথা কও কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। নমস্কার। সমস্ত যোদ্ধা বিষণ্ণ হবার মন্ত্র শিখে যাবে একদিন। সমস্ত বৃদ্ধ দুঃখহীন বলতে পারবে যাই। একদিন সমস্ত ধর্ম অর্থ পাবে ভিন্ন রকমের। একদিন সমস্ত শিল্পী কল্পনার প্রতিমা বানাবে। একদিন সমস্ত নারী চোখের ইঙ্গিতে বলবে এসো। একদিন সমস্ত ধর্মযাজকের বুদ্ধি কেড়ে নিয়ে নিষ্পাপ বালক বলবে হা হা। একদিন হবে বলে এখন সূর্য ওঠে, বৃষ্টি পড়ে এবং কবিতা লেখা। গুণগুলো সব ঢাকা পড়ে যায়, দোষটাই শুধু দেখে।
তাই বলে তো গুণগুলো সব মিথ্যেই হয়ে যাবে। আমরা তোমার বাইরের রূপ শুধুই দেখাতে পারে, আয়না তোমার বাইরের রূপ শুধুই দেখাতে পারে, তুমি যে আরো কত সুন্দর সেটা তো জানাতে হবে। পেছনে টানার লোক পেয়ে যাবে, সামনে এগোতে হলে টেনে নামাবার আগেই তোমাকে উপরে উঠতে হবে। নাই বা তার ভালোবাসা পেলে নিজেকেই ভালোবাসো, এমন ভাবে জ্বলে ওঠো যেন চারদিক জ্বলে ওঠে। সুন্দর বিকাশ আনন্দ সন্ধ্যা মন্দ পাবনে আজি ভাসে আকাশে বিদুর ব্যাকুল মন্দ পাবনে আজি ভাসে আকাশে বিধুর ব্যাকুল মধুর মাধুর আনন্দ গগনে গ্রহ তারা নীরবে কিরণ সঙ্গীতে সুধা বরসে আহা স্তব্ধ গগনে গ্রহ তারা নীরবে কিরণ সঙ্গীতে সুধা বরসে আহা প্রাণ মন মম ধীরে ধীরে প্রসাদ রসে আসে ভরি প্রাণ মন মম ধীরে ধীরে প্রসাদ রসে আসে ভরি মধু মাধুর আনন্দ বলা কেমন আছে ওটা ব্যাপার নয়, ভাবটাই হচ্ছে আসলে, তাই না? হ্যাঁ। সুন্দর বিকাশে আনন্দ সন্ধ্যা মন্দ পাবনে আজি ভাসে আকাশে বিদুর ব্যাকুল মন্দ পাবনে আজি ভাসে আকাশে বিধুর ব্যাকুল মধুর মাধুর আনন্দ স্তব্ধ গগনে গ্রহ তারা নীরবে কিরণ
সঙ্গীতে সুধা বরসে আহা স্তব্ধ গগনে গ্রহ দ্বারা নীরবে কিরণ সঙ্গীতে সুধা বরসে আহা প্রাণ মন মম ধীরে ধীরে প্রসাদ রসে আসে হরি প্রাণ মন মম ধীরে ধীরে প্রসাদ রসে আসে হরি মধু বলা কেমন আছে ওটা ব্যাপার নয়, ভাবটাই হচ্ছে আসলে, তাই না? হ্যাঁ। নমস্কার, আমি সৌরভ ভট্টাচার্য, প্রফেশনালি আর্টিস্ট, আর্ট প্র্যাকটিশনার। অ্যান্ড আমি এবং আমি নিরুপমা সাহারয়, আমিও একজন আর্ট প্র্যাকটিশনার। আমরা সকলেই স্যারের কাছে অ্যাস্থেটিক্স এবং আর্ট হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছি। স্যারের এই ভার্স অফ লাইন যে এক্সিবিশনটি, সেটি অনন্য, কারণ রেখা একটা অন্যতম আবিষ্কার মানব সভ্যতার। আর আমাদের জীবনে স্যারের যে ভূমিকা, মানে আমি আমার দিক থেকে বলছি, আমি বিভিন্ন রকমের কাজবাজ করতাম, ভার্সেটাইল কাজ করতাম ছবি আঁকার ক্ষেত্র দিয়ে বা শিল্পচর্চার দিক থেকে, কিন্তু যে বিষয়ভিত্তিক ধ্যান ধারণা বা আত্ম উপলব্ধি করে ছবি আঁকার প্রতি মনোনিবেশ করা বা নিজস্বতার মধ্যে ঢোকা, সেটা কিন্তু স্যার না থাকলে হতো না। স্যারের অবদান সেখানে অন্যতম। এবং শুধু তাই বলেই নয়, একটা গাইডার হিসাবে উনি, মানে আমি যখন থেকে ওনাকে পেয়েছি 2019 তারপর থেকে, তো একজন গাইডার হিসাবে যেই রকমভাবে মনস্তাত্ত্বিক দিক থেকে স্টুডেন্টসদের সঙ্গে ওনার ডিলিংস, সেটা সত্যি খুব অনন্য, বিরল। কারণ এরকম পরিসরে এরকম জ্ঞান, এরকম বুদ্ধিসম্পন্ন ব্যক্তি এবং এতটা ডেডিকেশন। আমার মনে আছে স্যারের সম্ভবত 2020 সালে বাইপাস হয়েছিল, এবং উনি কিন্তু ওই মানে 1-1.5 মাসের রেস্ট নিয়েই আবার অনলাইন ক্লাস শুরু করে দিয়েছিলেন কোভিডের সময়। এখনও উনি দীর্ঘ সময় ছবি আঁকেন ঘরের মধ্যে। তো এই নিরন্তর অভ্যাসটার মধ্যে যে রয়ে থাকা একজন প্র্যাকটিশনার হিসাবে এত সাকসেস পাওয়ার পরেও, উনি ইন্ডিয়ান আর্ট কলেজের প্রিন্সিপাল ছিলেন 4 বছর, গভর্নমেন্ট আর্ট কলেজে দীর্ঘ 23 বছর পড়াশোনা করিয়েছেন। আমার দুর্ভাগ্য সেই সময় আমি মানে সেই ইয়ারের স্টুডেন্ট ছিলাম না। তো কিন্তু আরেকদিকে সৌভাগ্য যে স্যারকে এত কাছ থেকে পেয়েছি। এবং আপনারা, আমার একটাই আবেদন থাকবে, আপনারা আসুন এক্সিবিশনটাকে উপভোগ করুন, কারণ দিজ আর দ্য মিরাকলস অ্যান্ড দিজ আর দ্য লং জার্নি পেইন্টার হু ক্রিয়েটেড হিজ জার্নি to invent this kind of precious work. ওকে, অ্যান্ড এটা সত্যিই অনন্য। এরকমভাবে আমাদের কন্টেম্পোরারি আর্টিস্টদের মধ্যে খুব কম ব্যক্তি আছেন যারা ভাবেন। সবাই রিয়েলিস্টিক, সুপার রিয়েলিস্টিক, তাক ঝাঁকানো কাজের মধ্যে, একঘেঁষা কাজের মধ্যে অনেকেই আমি নিজেও, আমরা অনেকেই নিমজ্জিত হয়ে যাই। আমরা বুঝি না কাজের আসল ভিত্তিটা কি। তো স্যারের কাছ থেকে আমরা সেটা পেয়েছি এবং আমি সত্যি খুব উপকৃত। আপকামিং টাইমে আরও স্টাডি করতে চাই এবং অনেক শুভকামনা রইল স্যারের জন্য এবং দর্শকদের জন্য আবেদন রইল, আপনারা আসুন। বিশেষ করে যারা শিল্প নিয়ে পড়াশোনা করছো বা করা শুরু করেছো, সকলের জন্য খুবই একটা প্রাণবন্ত এক্সিবিশন এটা। এবং গ্যালারি কেভ 31 অপূর্ব একটা প্রদর্শনকে উপস্থাপন করতে সাহায্য করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ কেভ 31কে, অসংখ্য ধন্যবাদ।
আমার বক্তব্য সৌরভী সব বলে দিয়েছে, তেমন কিছু আর এক্সট্রা কিছু বলার নেই। তবে একটা ব্যাপার, স্যারের যে অ্যাস্থেটিক্সের যে জ্ঞানটা সেটা আমরা পেয়ে মানে আমরা অনেক বেশি উপকৃত, কারণ অ্যাস্থেটিক্স নিয়ে এখন খুব একটা বেশি চর্চা আমাদের এই আর্ট ইয়েতে দেখা যায় না। তো সেটা আর স্যার যেভাবে যত্ন সহকারে মানে আমাদের বুঝে আমরা কতটা নিতে পারছি, সেই হিসেবে অ্যাস্থেটিক্সও খুব একটা সোজা কিছু ব্যাপার নয়, যথেষ্ট একটা কঠিন ব্যাপার। তো সেটাকে আমাদের মতো অতি সাধারণ স্টুডেন্টসদেরকে কিভাবে শেখাতে পারবেন সেটা স্যারের একটা অনবদ্য একটা প্রচেষ্টা। সেটার সঙ্গে আমরা যতটা বেশি একাত্ম হতে পেরেছি, আমরা বুঝতে পারি যে স্যার কতটা বেশি জ্ঞানী বা কতটা বেশি তার ক্ষমতার ইয়েটা আমরা সেটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি। আর স্যারের তো যে কাজ, সেই কাজ তো অনবদ্য কাজ, মানে তার তো কোনো তুলনাই হয় না। এটাই আমার বলার। আর সবাই আসুন, সবাই দেখুন, উপভোগ করুন যে কতটা একাত্মবোধ হয়ে কাজগুলো তিনি করেছেন। অনেক দিন যাবৎ তার প্রচেষ্টা, সেটা সবার দেখা উচিত স্টুডেন্টস হিসেবে, বা যারা আর্ট, যারা এটা নিয়ে যারা চর্চা করে আর্টটাকে নিয়ে, তাদেরও এসে দেখা উচিত। কেপ 31-এর আয়োজনে আমার এই যে একক প্রদর্শনী হচ্ছে, এখানে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার ছবি আছে, বিভিন্ন উপকরণ, বিভিন্ন রকম ট্রিটমেন্ট টেকনিক, কিন্তু সবার মধ্যে প্রাধান্য পেয়েছে আমার, সবাই যেটা দেখছে যে রেখার প্রাধান্য। এইটার পিছনে বলতে গেলে এখানে একটা অ্যালবাম রাখা আছে আমার বিভিন্ন পর্যায়ের যে সমস্ত কাজ, তাতে ছাত্র জীবন থেকে ধাপে ধাপে যে পরিবর্তন, তাতে লক্ষ্য করবেন যে আগে অনেক টোন, অনেক এলিমেন্ট নিয়ে কাজ হতো, কিন্তু ক্রমে আমি সেটাকে সংক্ষিপ্ত করতে করতে রেখার প্রাধান্যর দিকে চলে এসেছি। এটার পিছনে যদি বলতে হয়, প্রকৃতির যে এই যে বিবর্তন ধারা, তাকে যদি আমরা চর্চা করি, দেখব যে ক্রমশ অপূর্ণতা থেকে পূর্ণতার পথে প্রকৃতি তার সৃষ্টিকে এগিয়ে দিচ্ছে, এবং আজকের মানুষ সেই পরিবর্তনের সূত্রে এসছে ক্রমশ পারফেকশনের সূত্র ধরে। বিবেকানন্দ যেটা বলছেন যে এডুকেশন হলো ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, অর্থাৎ ভেতরে যে ইতিমধ্যে যে পূর্ণ রয়েছে তারই ক্রমান্বয়ে তার ম্যানিফেস্টেশন উন্মোচন হচ্ছে। তো এই আমাদের ছবি আঁকার যে জীবন, সংক্ষিপ্ত জীবন, তার মধ্যে যদি দেখি, প্রথমের দিকে যে দৃষ্টিভঙ্গিতে আমরা দেখতাম জগৎকে, সেখান থেকে ছবিকে আঁকতাম, সেখানে অনেক উপকরণ, লাইন, টোন, কালার, পার্সপেক্টিভ সব নিয়ে প্রকৃতির যা যা আছে সব দেখছি। ফলে আমাদের প্রথম জীবনে রেমব্রান্টের ছবি খুব আদর্শ মনে হতো, ওয়াটার কালারে একেবারে সূক্ষ্মতম টোন নিয়ে কাজ হতো, কিন্তু ক্রমে সেটা রেখায় এলো এই কারণে যে ছবির পরিণতি হলো ক্রমশ অপ্রয়োজনীয়কে বাদ দিয়ে রিয়েকশনের মাধ্যমে একমাত্র এসেনশিয়ালটুকুকে রাখা। এই পরিবর্তনের মাধ্যমে আমাদের যে প্রোগ্রেস, আমার সারা জীবন চর্চার, সেখানে তার টোন, আলো ছায়া, পার্সপেক্টিভ ক্রমে বাদ যেতে যেতে শেষে রেখায় এসছে, রেখা প্রাধান্যতে এসছে। রবীন্দ্রনাথ বলছেন যে একটা রেখার মধ্যে যদি সম্পূর্ণতা আসে, তবে অন্যান্য উপকরণে আর কি দরকার। অর্থাৎ রেখাকে রবীন্দ্রনাথ নিজেও এই প্রাধান্য দিয়েছে। শুধু রবীন্দ্রনাথ কেন, আমাদের ভারতীয় শিল্পশাস্ত্র বলছেন যে যারা প্রাজ্ঞ মানুষ, যারা ঋষি মহর্ষি মানুষ, অর্থাৎ যারা কনেশ্বর, রিয়েলাইজড পার্সন, তারা ছবিতে রেখা দেখে, আর যারা পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, তারা ছবিতে টোন দেখে। আর যারা আর মেয়েরা, তারা সাজ পোশাক, অলঙ্কার, ডেকোরেশন এসব দেখে, আর সাধারণ মানুষ দেখে রং। অর্থাৎ বিভিন্ন পরিণতির মানুষের যে রুচির যে তারতম্য ভেদ আছে, সেটা আমাদের শাস্ত্র দেখিয়েছে। যে সমস্ত রুচির মধ্যে উন্নত রুচি হলো রেখা। অর্থাৎ রেখার মধ্যে যে সূক্ষ্মতমভাবে ব্যক্তিত্বের প্রকাশ ঘটে, সেটা একক রেখাতে যেটা সম্ভব, অন্যান্য কোনো একক মাধ্যম, টোন, কালার, আলো ছায়া এগুলোর মাধ্যমে সেটা সম্ভব নয়।
এবং অপ্রয়োজনীয়কে বাদ দিতে দিতে রেখায় একমাত্র শিল্পের অভিব্যক্তির সারসত্যকে তুলে আনতে পারে। অবচেতন মনে আমার মধ্যে সেই রেখার দিকে ক্রমশ এই পরিবর্তন ধারা এসছে। আজকে এই ছবিতে সেই কারণে রেখার প্রাধান্য বেশি। আমি কল্যাণী সিনহা, ডক্টর সুবিমলেন্দু বিকাশ সিনহার সহধর্মিণী। সহধর্মিণী কথাটার তো অনেক ব্যাপ্তি আছে, আমি সেই অর্থেই বলছি। শুধু একসঙ্গে সংসার করা, একসঙ্গে অনেকগুলো বছর অতিবাহিত করা, এটাই জীবনের লক্ষ্য হয় না সব ক্ষেত্রে, অন্তত আমাদের ক্ষেত্রে হয়নি। উনি যখন প্রথম আমার বিবাহ হলো আর কি, উনি পেপারে বিজ্ঞাপন দিয়েছিলেন রবীন্দ্রসঙ্গীত জানা পাত্রী, আকাশবাণী দূরদর্শনের শিল্পী হতে হবে, এরকম পাত্রী চাই। তার সঙ্গে সঙ্গে ওটা আমারই চোখে পড়েছিল এবং আমি বাড়িতে বললাম যে এরকম একটা সম্বন্ধ আছে পেপারে। সেইভাবে যোগাযোগ এবং তারপরে আমরা পরিণয় সূত্রে আবদ্ধ হই। আর আমারও যেটা ভালো লাগার জায়গা ছিল, আমি ছোট থেকে ছবি আঁকা শিখেছি এবং ইচ্ছা ছিল যে এরকম একজন মানুষের জীবন সঙ্গিনী হতে পারলে আমি আমার ছবি আঁকাটাও একটু মানে চর্চাটা হয়তো রাখতে পারবো। তা আলটিমেটলি সেটা হয়নি, কিন্তু আমার ভালো লাগার জায়গাটা এবং ওনার গানের প্রতি যে ভালো লাগা, এই দুটোর সমন্বয়ে আমরা বেশ ভালোই কাটাচ্ছি এত বছর, প্রায় 33-34 বছর তো হলো বিবাহিত জীবন। আমাদের একটি মাত্র ছেলে, সে এখন কর্মসূত্রে আমেরিকায় আছে, বৌমাও ওখানেই থাকে। আর আমাদের একটা জিনিস কি, উনি একটা কিছু লিখলে বা ছবি আঁকলে আমাকে আগে দেখান, আমার গান শুনে উনি অনুপ্রাণিত হন, এটা একটা বিরাট বড় পাওয়া। মানে আমার গান আমি যখন গাই তখন মানে আমি জানি আমার বাড়িতে তো আর কেউ নেই, এবং উনি যে শুনছেন, আমার এক হল ভর্তি শ্রোতাদের থেকেও আমি যেন অনেক বেশি মানে অনুপ্রাণিত হই, কারণ সত্যিকারের শ্রোতা তো আমার সঙ্গেই থাকে সব সময়। সেই কারণে আর উনিও জানেন যে ওনার ছবি বা ওনার লেখা লিখতে গিয়ে উনি হয়তো কোনো কিছুর, আমি হয়তো বললাম এখানটা না এই কোটেশনটা হয়তো ভালো হবে তোমার, বা এই রকম রবীন্দ্রনাথের একটা লাইন হয়তো বললাম, এইভাবে না মানে এত সুন্দর আদান প্রদান হয়। এবার ছোটোখাটো মতান্তর তো থাকেই, যেটা আরও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চলছে আমাদের। উনি একটুখানি বেপরোয়াভাবে পরিশ্রম করেন, বেপরোয়াভাবে রাত জাগেন, যেটা হয়তো আমি চাইছি না। কারণ সত্যি কথা বলতে কি, আমাদের 2022 সালে ওনার একটা হার্টের অপারেশন, ম্যাসিভ হার্ট অ্যাটাক হলো, হয়ে 5টা ভালভ একসঙ্গে অকেজো। সেই যে অপারেশনের পরে তার 2 মাস পরে আমিও একটু ছোটোখাটো হার্টের প্রবলেম হলো, আমার একটা স্টেন বসানো আছে। তা সত্ত্বেও আমরা যেটুকু জীবন এখনো বাকি আছে সেইটুকু সুন্দরভাবে দুজনে ভালোভাবে অতিবাহিত করতে পারছি, এটাই সব থেকে বড় ঈশ্বরের আশীর্বাদ বলে মনে করি। ধন্যবাদ। জুন 2025 কেভ 31 আর্ট গ্যালারিতে শুরু হলো ডক্টর সুবিমলেন্দু বিকাশ সিনহার একক প্রদর্শনী ভার্স অফ লাইন। বিশিষ্ট লেখক জওহর সরকারের উপস্থিতিতে উদ্বোধন হলো এই প্রদর্শনীতে রেখাচিত্র, চিত্রকলার পাশাপাশি স্থান পেয়েছে ভাস্কর্য।
প্রদর্শনীটি চলবে 25শে জুন 2025 পর্যন্ত, প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা। এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান আপনারা এতক্ষণ দেখলেন বং দর্পণের পর্দায়। এই রকম আরো অনেক অনুষ্ঠান দেখতে চোখ রাখুন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা।
বিনোদন সবার জন্য।